এবারে রথযাত্রায় আমরা হুগলির শ্রীরামপুরের মাহেশের উল্টো রথের ঠিক আগে যেখানে জগন্নাথ দেবজি তার মাসির বাড়িতে উপবিষ্ট ছিলেন, সেখানে আমরা দর্শনে গিয়েছিলাম। প্রতিবার অনেকদিন ইচ্ছে ছিল মাহেশের রথযাত্রা দেখবে, এটা আমরা গল্পও পড়েছি, কিন্তু এবারে আমাদের সেই সৌভাগ্যটা হয়েছিল এবং ইচ্ছেও হয়েছিল, তাই ঘুরতে গিয়েছিলাম যে আমি যাচ্ছি। আমি আমাদের বাড়ি থেকে টোটো করে আগে চলেছি। এখন আমার এক বান্ধবীর সঙ্গে গিয়েছিলাম, সে বান্ধবী এই যে আমি আমার বাস স্ট্যান্ডে অপেক্ষা করছি আমার বান্ধবীর জন্য, আসবে, তারপর আমরা একসঙ্গে যাব বাসে করে। তারপর আমরা গিয়েছিলাম প্রথমে বাসে করে যাব বালি, এই যে আমরা দাঁড়িয়ে আছি এখানে আলমপুরে, এখান থেকে বান্ধবী অপেক্ষা করছি, এলেই আমরা একসঙ্গে, যে আমার বান্ধবী সুলেখাদি, একসঙ্গে আমরা এবারে রওনা দেব এর উদ্দেশ্যে, শ্রীরামপুরের উদ্দেশ্যে। এখান থেকে আমরা বাসে চেপেছি। বাসে করে প্রথমে আমরা নামবো বালি, সেখান থেকে ট্রেনে করে শ্রীরামপুর। আমরা এই যে আমরা শ্রীরামপুর স্টেশনে আমরা এসে গেছি। এখান থেকে ট্রেন ধরে যাব শ্রীরামপুর। বালি থেকে বালি স্টেশন, শ্রীরামপুর যাব আমরা। এমনি যে রথের দিন আমরা যাইনি, কারণ খুব প্রচণ্ড ভিড় হয়, তাই আমরা ঠিক করেছিলাম যে উল্টো রথের ঠিক আগে মাসির বাড়িতে দর্শন করব। এই যে আমরা ট্রেনে বসে আছি, এখানে আমরা ট্রেনে চেপেছি। ট্রেনে করে আমরা বালি থেকে ট্রেনে করে 4-5টা স্টেশন এলেই শ্রীরামপুরে নেমে পড়ব। দিয়ে এই যে আমরা এখানে শ্রীরামপুরে নেমে পড়েছি, এই স্টেশন ধরে হেঁটে যাচ্ছি। শ্রীরামপুর থেকে একটা টোটো করেই আমাদের মাসির বাড়ি, মাহেশের জগন্নাথ দেবের মাসির বাড়ি পৌঁছানো যায়। আর যদি এমনি আমরা সাধারণত রথের সময় না আসতে পারলেও, যে মাসির বাড়িতে আমরা কথিত আছে যখন জগন্নাথ দেব মাসির বাড়ি থাকেন তখন দর্শন করলে প্রচুর পুণ্য লাভ হয়। এই যে এখানটায় এই শ্রীরামপুর জেলার এখানে মাছের আড়ত, এখানটা এটাকে প্রচুর এখানটায় সকালে কেনা বেচা হয়। এখান থেকে যাচ্ছি, এখানে টোটো বসে, এই টোটো করেই আমরা মাসির বাড়ি যাব। কিন্তু তখন যেহেতু উল্টো রথে খুব বেশি লোকজন হচ্ছে না, তাই জন্যে আমরা কি করেছি, বসে আছি, কিন্তু কখন ছাড়বে বুঝতে পারছি না। সকাল সকাল গেলে আমরা অনেকক্ষণ আমার ইচ্ছে ছিল সেদিনকে মোটামুটি আরও অনেক কিছু দর্শন করার, জগন্নাথের মন্দির, তারপর আর কী কী আছে শ্রীরামপুরে আমার ঠিক জানি না, প্রথমবার গিয়েছি, তাই জন্য আমরা উনি যখন আর ছাড়ছে না, আর লোকজন হচ্ছে না, আমরা একটা এমনি রিক্সাতে আমরা চেপেছি। অনেকদিন পর রিক্সা চাপলাম। রিক্সা চেপে আমরা যাচ্ছি জগন্নাথ দেবের মাসির বাড়ির উদ্দেশ্যে। সাধারণত বলা হয় যে মাসির বাড়িতে যখন জগন্নাথ দেব উপবিষ্ট থাকেন তখন তাকে দর্শন করলে আর পুনর্জন্ম হয় না, এবং এখানে এই যখন জগন্নাথ দেব তার মন্দিরে উপবিষ্ট থাকেন তখন কিন্তু জগন্নাথ দেবকে ছুঁয়ে পুজো করা যায় না, কিন্তু এই মাসির বাড়িতে কিন্তু একদম ছুঁয়ে পুজো করা যায়। এই আমরা এসে গেছি মাসির বাড়ি। এই সামনে সব দোকান, এখানে সব ফুল মালা সবই পাওয়া যায়। এখানে আমরা একটা দোকান থেকে আমরা পুজোর উপকরণ কিনে আমরা এই যে মাসির বাড়ি, গুন্ডিচা মাসির বাড়ি, এখানে আমরা সব
ফুলমালা ওখান থেকে আমরা ঘর থেকে কিছুই আনিনি, এখানে কিনে এই যে জগন্নাথ দেবজি মাসির বাড়িতে প্রতিষ্ঠা আছেন, যে সামনে এখানে কিন্তু কোনো বাধা নেই। আমরা নিজের ইচ্ছে মতো জগন্নাথ দেবকে প্রণাম করে ছুঁয়ে খুব সুন্দরভাবে জগন্নাথ দেবকে দর্শন করেছি, খুবই সুন্দর। আর সেদিনকে তো আমরা অনেক সকাল সকাল গিয়েছিলাম বলে খুব একটা বেশি ভিড় হয়নি, ভালোভাবেই আমরা এই যে ছুঁয়ে পুজো করা যাচ্ছে, এটাই সব থেকে বড় সৌভাগ্য আমাদের। কিন্তু যখন জগন্নাথ দেবজি ওখানে মানে জগন্নাথ মন্দিরে থাকেন তখন কিন্তু কিছুতেই এটা আমাদের সম্ভব না। এটা আমরা জানি এই জগন্নাথ মহেশ্বর জগন্নাথের কি মাহাত্ম। ধ্রুবানন্দজি মহারাজ ওনার কে স্বয়ং জগন্নাথের দর্শন দিয়েছিলেন, দর্শন দিয়ে ওনার ইচ্ছে হয়েছিল পুরীতে একবার ভোগ দেবেন, কিন্তু ওখানে পান্ডারা ওনাকে দিতে দেয়নি, তখন উনি আত্মহত্যা করতে চেয়েছিলেন। তাই জন্যে ওনাকে জগন্নাথ দেব দর্শন দিয়ে বলেছিলেন তুমি মহেশে যাও, ওখানে আমি তোমার হাতে ভোগ খাবো বলে স্বয়ং বিশ্বকর্মা এই যে নিম কাঠের যেটা জলে ভেসে এসেছিল সেই তৈরি হচ্ছে এই মাহেশের জগন্নাথ একদম। সেই এখানে কিন্তু কোনোবার সে চেঞ্জ করা হয় না, তো অন্যভাবে করা হয়, কিন্তু সেই পুরানো সে অনেক দিনের তার একটা আলাদা মাহাত্ম আছে। এই যে এখানে ভোগ দেওয়া হচ্ছে 150 টাকা করে, আমরা এখানে খিচুড়ি, মালপোয়া, তারপর আলুর দম, পায়েস আমরাও এখানে ভোগ নিয়েছিলাম। এই যে ভোগ দেওয়া আছে এখানে একজন এরকম 150 টাকা করে নিয়েছে। এছাড়া মন্দিরের ভেতরেও আরো ভোগের ব্যবস্থা ছিল, সেই ভোগ তখন আরো দেরি হয়ে যাবে বলে 12টার পর খাওয়ানো হবে, 70 টাকা করে না 100 টাকা করে চাইছিল, কিন্তু আমরা ওটা তখন না নিয়ে এটাই আমরা নিয়েছিলাম। অনেকটাই ভোগ, আমরা একটাই নিয়েছিলাম। যে সবাই পুজো দিচ্ছে, এখানে বাইরে ধূপবাতি দেওয়া হয়, আর যে সুলেখা দিয়ে এখানে ডালা নিয়ে দাঁড়িয়ে আছেন। আমরা এখানে যে অনেকেই ছিল, এই যে আমাদের ভোগ, আমরা যে পায়েস, মালপোয়া, আলুর দম, আর আমরা সকালবেলা সেরকম কিছু খেয়ে আমরা আসিনি, মোটামুটি আমরা ভোগটা ভালোই খেলাম এখান থেকে। বেশ স্বাদিষ্ট ছিল। আর যদিও এই যে শ্রীরামপুর পশ্চিমবঙ্গে কিন্তু হুগলি জেলার একটি জনপ্রিয় শহর। হুগলি নদীর পশ্চিম তীরে অবস্থিত প্রাক ঔপনিবেশিক শহরটি 1755 থেকে 1845 সাল পর্যন্ত ফ্রেডরিক কনগোর নামে ডেনিশ ভারতের অংশ ছিল। শহরটি ডেন কর্মকর্তাদের সাথে যুক্ত সুন্দর সাংস্কৃতিক ঐতিহ্যবাহী স্থানগুলোর মধ্যে একটি। এটি একটি শান্ত নিরিবিলি শহর, যা এটিকে কলকাতা থেকে ঘুরতে যাওয়ার একটা আদর্শ গন্তব্য করে তোলে। আর এই যে জগন্নাথ মন্দির যে মাহেশ, যে পশ্চিমবঙ্গের হুগলি জেলার শ্রীরামপুর শহরের মাহেশ গ্রামে প্রাচীনতম আকর্ষণগুলোর মধ্যে একটি হলো মহেশের জগন্নাথ মন্দির। এই 4র্দশ শতাব্দীর মন্দিরকে বলা হয় ভারতের দ্বিতীয় প্রাচীনতম এবং অন্যতম সেরা জগন্নাথ মন্দির। ধ্রুবানন্দজি মহারাজ এই মন্দিরে দারু ব্রহ্মা নিম মূর্তি দিয়ে পবিত্র ত্রিমূর্তি বলরাম, সুভদ্রা, জগন্নাথ নির্মাণ করেছিলেন, তাদের ভোগ নিবেদন করেছিলেন। বর্তমান মহেশ মন্দিরটি 1755 সালে নয়নচাঁদ মল্লিকের প্রাচীন মন্দিরের ধ্বংসাবশেষের উপর নির্মিত। এটি রেখা দেউল শৈলীর একটি সাধারণ কাঠামো। 1396 সাল থেকে আজ অবধি মহেশের রথযাত্রা শ্রীরামপুরের অন্যতম সেরা অনুষ্ঠান হয়ে চলেছে। প্রতি বছর মহেশের রথের দড়ি টানতে ভিড় করে অনেকে। তারা রথটিকে মহেশের উত্তরে অবস্থিত প্রভুর বাগান বাড়িতে টেনে নিয়ে যান। শ্রী চৈতন্য মহাপ্রভু এই স্থানটির নামকরণ করেছিলেন নবনীলাচল। আমরা এখানে দেখার পর আমাদের যে মহেশের রথ রাখা রয়েছে, অনেক বড় রথ, সেই রথ আমরা দর্শন করলাম। এখানে মাঝখানে, রাস্তার ঠিক মাঝখানে একটা ব্যারিকেড দিয়ে রাখা রয়েছে। তখন প্রচন্ড সেদিনকে রোদ ছিল, আমরা ঠিক ভালো করে করতে পারছিলাম না, তাও এই রথের আমরা দড়ি ধরে এখানে চরণামৃত দেওয়া হচ্ছিল, দড়ি ধরলাম, প্রণাম করলাম। এটি আবার পরের দিনকে আমরা রবিবারে গিয়েছিলাম, সোমবার উল্টো রথ ছিল, আর সোমবার দিনই আবার রথ করে জগন্নাথদেব চলে যাবেন। আর এই যে এখানে রথের এখানে বসে আছেন, এখানে সবাই পয়সা দিচ্ছে, আমরাও দিলাম।
এটা হচ্ছে, আর এখান থেকে জগন্নাথ মন্দির বেশিটা দূরে নয়, আমরা খানিকটা কাছেই, আমরা কিন্তু সব ওখান থেকে কাছে আমরা গিয়ে আমরা হেঁটেই চলে গেলাম মন্দির। খানিকক্ষণ আমরা এখানে রথ দেখলাম, কিছু ছবি টবি তুললাম, তারপর আবার এখান থেকে প্রচণ্ড রোদ ছিল, অনেক বড় রথ, কাঠের কাঠামোর উপর, মানে লোহার তৈরি, এই যে লোহার উপরে কাঠের আর কি কাঠামোটা। এই যে আমরা যাচ্ছি এবার ওখান থেকে জগন্নাথ মন্দির, ওই যে দেখাচ্ছে দূরে তোরণদ্বার, বেশি খুব দূরে নয়, এই যে তোরণ, এর মধ্যে দিয়ে যেতে হবে, দিয়ে সামনেই জগন্নাথ মন্দির। আবার যখন উল্টো রথে আবার জগন্নাথের ভাই বোনকে নিয়ে আবার রথে করে চলে আসবেন। এই যে দেখা যাচ্ছে জগন্নাথ মন্দির, জগন্নাথ মন্দির খুবই সুন্দর করে সাজানো হয়েছে। এখানে সামনে ঢুকতেই নিমাই, গৌরাঙ্গ মূর্তি, সামনেই নাট মন্দির। এখানে অনেক দুপাশে অনেক ভিখারি সব বসে আছে আর কি, মানুষজনও আছে, খুব বেশি একদম ভিড় ছিল না। আর এই দিক দিয়ে আমরা যাচ্ছি, যেতে যেতে ওই যে সামনে মন্দিরটি, এখানে মন্দিরের এই মন্দিরটির আশেপাশে যে আরো অনেক নানা দেবতার মূর্তি রয়েছে। এই যে এখানে রয়েছে গৌরাজ মন্দির এটি, তারপর এই যে এখানে মন্দির, এটা হচ্ছে আসল জগন্নাথ দেবের মন্দির। এখানে তখন যাদের মাসির বাড়ি গেছেন, এখানে তো জগন্নাথ দেবের এই যে ভেতরে জগন্নাথ দেবের সিংহাসন ফাঁকা, আর আমরা যাচ্ছি এখান দিয়ে। প্রথমে রয়েছে শিব মন্দির, বজরংবলী, এরপরে রয়েছে রামকৃষ্ণ পরমহংসদেব। এখানে রামকৃষ্ণ পরমহংসদেব স্বয়ং এসে জগন্নাথকে দর্শন করেছিলেন, এবং এখানে শ্রী চৈতন্য মহাপ্রভু এসেছিলেন, এবং তিনি এখানে অনেকবারই এসে জগন্নাথ দেবকে দর্শন করেছিলেন। যেটা হচ্ছে নীলমাধব, এখানে নীলমাধবের মূর্তি রয়েছে, যে চৈতন্য মহাপ্রভুর মানে মূর্তি, উনি স্বয়ং এসেছিলেন এখানে, যার জন্য এই মূর্তি এই মন্দির তৈরি। তিনি হচ্ছেন ধ্রুবানন্দজি মহারাজ। এই যে ধ্রুবানন্দজি মহারাজ, ইনাকেই জগন্নাথ দেব স্বপ্নে দেখা দিয়েছিলেন, এবং ইনি পুরীতে গিয়েছিলেন, পুরীতে গিয়ে জগন্নাথ দেবের ভোগ দিতে চেয়েছিলেন, কিন্তু দিতে পারেননি। তখনই জগন্নাথ দেব নিজে বলেছিলেন, তুমি মা এসে আমাকে ভোগ দেওয়ার ব্যবস্থা করো। সেই থেকেই এই মন্দির তারপরেই তৈরি। এই জন্য এই মায়ের অনেকই মাহাত্ম্য রয়েছে। এই যে ভেতরে মন্দিরের ভেতরটা পুরো ফাঁকা, কেন তখন তিনি মাসির বাড়িতে রয়েছেন, পরদিনই আসবেন। তা সবাই এখানে পুজো দিচ্ছে। এই যে তার নিচে একটা সিংহাসন, সেখানে রাধাকৃষ্ণ রয়েছে, নারায়ণ শিলা রয়েছে, হ্যাঁ পুজো দিচ্ছে ঠাকুরমশাই। এই যে সিংহাসন, বলা হয় এই জগন্নাথ দেবকে এই মন্দিরে দর্শনের থেকে, যখন এই গুন্ডিচা মাসির বাড়িতে জগন্নাথ দেব উপবিষ্ট থাকেন, তখন দর্শন করলে অনেক অনেক পুণ্য হয়। আর আমাদের ইচ্ছা ছিল পুরীতে গিয়ে আমরা এই উল্টো রথের আগে দর্শন করবো গুন্ডিচা মন্দির, কিন্তু সেখানে তো প্রচুর ভিড়, আমাদের সেই আশা হয়তো আমরা যেতে পারতাম না। সেই জন্যে
আমরা এইখানে সেই আশাটা পূর্ণ করলাম। তখন আসলে বলা হয় পুরীকে নীলাচল, আর এই মাহেশী জগন্নাথকে বলা হয় নবনীলাচল। যেসব অনেক লোকজন অনেকেই আছে। এইখানে বলা হয় যখন জগন্নাথ দেব উল্টোতে যান তখন লক্ষ্মী দেবী এখানে ভিক্ষা করেন। এই যে লক্ষ্মী দেবীকে রাখা হয়েছে, সবাই চাল দিচ্ছে, আবার চাল নিচ্ছে, সেই চাল আবার নিয়ে ঘরে এসে রাখবে। হ্যাঁ, মানে লক্ষ্মী দেবী তখন ভিক্ষা করেন জগন্নাথ দেবের জন্য। আর জগন্নাথ দেব তো মাসির বাড়ি আছেন, এই সময় যে এখানে লক্ষ্মী দেবী ওখানে বসে ভিক্ষা করছেন আঁচল পেতে। এই জগন্নাথ মন্দির, যে পাশ দিয়ে পরিক্রমার ব্যবস্থাও আছে, যে এখানটা এই যে এখানে রান্নাঘর, এখানে কুপন কেটে কেউ খেতেও পারে। তারপর খাওয়ার জায়গাও রয়েছে, বসার জায়গা, ওই যে এইখানে বসিয়ে খাওয়ানো হয়। এই যে এটা হচ্ছে যদিও তখন বন্ধ ছিল, আমরা এখানে খাইনি। এই যে এখানে, তারপর এই যে এখানটা হচ্ছে ভোগের খাওয়ার ব্যবস্থা, তখন বন্ধ ছিল, আমরা একটু আগে আগে গিয়েছিলাম। যে মা লক্ষ্মী লেগে এখানে ভিক্ষে করছে, সবাই চাল ডাল সিঁদুর পরাচ্ছেন, আবার একটু নিয়েও যাচ্ছে বাড়ির জন্য, যে রাখলে ভালো মঙ্গল। আমরাও তাই করেছি, এখান থেকে একটু চাল আমরা তো নিয়ে যাইনি চাল ডাল, আমরা ওই জন্য এখানে পয়সা দিয়েছিলাম আর চাল ডাল একটুখানি আমরা এখান থেকে নিয়ে এসেছি বাড়িতে। এইখানে দেখলাম প্রথম যে লক্ষ্মী দেবী ভিক্ষা করছে, আমার জানা ছিল না যে মাহেশের রথতলা এটাই। তারপর আমরা বেরিয়ে এলাম দেখে দর্শন করে। তারপর ওখানে আমাদের ইচ্ছে ছিল, অনেকটা টাইম ছিল, যে আর কি আছে শ্রীরামপুরে ওখানে, তাই আমরা ওখানে সামনে যে নদী, হুগলি নদী, সেখানে আমরা এলাম। সেইখানটা হচ্ছে এই যে খানিকটা কাছে হেঁটেই চলে এলাম, একদম চারিপাশে জঙ্গল মতো, যে বড় বড় বিল্ডিং, আর এই যে এখানে একটা যেন পুরো বাড়ির মতো রয়েছে। জায়গাটা, পরিবেশটা বেশ ভালো লাগছিল। এখান থেকে আমরা ঠিক করেছিলাম যে কোথায় কোথায় যাওয়া যায়, খুব ভালো কিছু জানতাম না। তাই আমরা এখান থেকে আমরা সোজা গেলাম এরই মধ্যে দিয়ে এখানে যে নদী, হুগলি নদী, সেটা দেখলাম। যে সেখানে আবার সামনে জল ট্যাঙ্কি, ওই পাশ দিয়ে হচ্ছে নদী। এইখানে যেখানে একটা মন্দির আছে, বটতলা শিব মন্দির, বট গাছের তলায় মন্দির আছে, তাই বটতলার শিব মন্দির। এখানে বটেশ্বরী মন্দির, একটি গরু ছিল এখানে ওরা খাওয়াচ্ছে। এই বটেশ্বরী মন্দিরটাও খুবই সুন্দর। একটু অন্যরকম রূপ শিবের। আর এখানে যে কালী, এটাকে বলা হয় বটেশ্বরী মা কালী। একটু দূরে ওই যে নদী দেখা যাচ্ছে, প্রচন্ড রোদে আমরা তাও দর্শন করলাম এখান থেকে। ওখানে বড় ঘাট করা আছে আর একটু এগিয়ে গিয়ে। এছাড়াও এখানে আরো অনেক কিছু দেখা যাচ্ছে শ্রীরামপুরে। বিভিন্ন দর্শনীয় স্থানগুলো হচ্ছে শ্রীরামপুর রাজবাড়ি, তারপর হেনরি মার্টিনে প্যাগোডা, সেন্ট ওলাফ চার্চ, ডেনিশ কবরস্থান, ডেনমার্ক ট্যাভার্ন, মিশন কবরস্থান, ডেনিশ গভর্নমেন্ট হাউস, শ্রীরামপুর জোহাননগর ব্যাপিস্ট চার্চ, ভেতো, বোস হাউস। যদিও তখন সেভাবে জানতাম না, ওই জন্য আমরা এগুলো কিছুই দেখতে পারিনি। খালি আমরা এই নদী, আমরা জগন্নাথ দেবের মন্দির, মাসির বাড়ি, আর এই নদী এবং এখানে যে রাধা বল্লভজির মন্দির আছে, ওই দর্শন করে আমরা বাড়ি চলে আসি। হুগলি নদী, এখানে লোকেরা স্নান টান করছিল। ওই দিকে আবার কিছু কলকারখানা রয়েছে। আর
দূরে নৌকো দাঁড়িয়ে আছে। আবার ওখান থেকে আমরা বেরিয়ে আরেকটু যখন এগিয়ে যাবো এবার, সেখানেও ওই যে পুরো বাড়ির মতো একটা রয়েছে, আর এই পাশে একটা শ্মশান রয়েছে। শ্মশানটাকে দিয়ে আমরা এইখানে বড় বড় বিল্ডিং দিয়ে এগিয়ে চলেছি। বাড়িটা যেন একদম পুরো বাড়ির মতো। তারপরে এবার আমরা এলাম রাধা বল্লভজির মন্দির। রাধা বল্লভজির মন্দির শ্রীরামপুরের একটি জনপ্রিয় মন্দির, যা 1764 খ্রিস্টাব্দে কলকাতার নয়নচাঁদ মল্লিক প্রতিষ্ঠা করেছিলেন। রুদ্ররাম ছিলেন একজন পণ্ডিত, যিনি স্বপ্নে রাধা বল্লভজির কাছে থেকে নির্দেশ পেয়েছিলেন। তিনি গৌড়ের নবাবের প্রাসাদের ছাদ থেকে একটি বিশেষ শক্তি অবলম্বন করে পাথরটি উদ্ধার করেন এবং রাধা বল্লভের মূর্তি তৈরি করেন। এটি পরে ভাগীরথী নদীর দ্বারা ধ্বংস হয়েছিল। বর্তমানে আটচালা মন্দিরটি 1764 সালে নয়নচাঁদ মল্লিক দ্বারা নির্মিত হয়েছিল, যা হেনরির প্যাগোডার স্থাপত্যের সাথে ঘনিষ্ঠভাবে সাদৃশ্যপূর্ণ। সমতল ছাদের বারান্দাটির দক্ষিণ দেয়ালে 5টি সূক্ষ্ম খিলান আছে। এই সব দিকে ডরিক স্তম্ভ দ্বারা সমর্থিত। মন্দিরের সামনে একটা নাট মন্দিরও রয়েছে। এই রাধা বল্লভজির মন্দির। এখানে কিন্তু আমরা ভেবেছিলাম রাধা বল্লভজি মানে হয়তো রাধা কৃষ্ণের মূর্তি দেখবো, কিন্তু দেখছি ঠিক এই মাহেশের মতোই জগন্নাথ দেবেরই মূর্তি, অনেকটা একই রকম। রাধা বল্লভজি এখানে অনেকটা উঁচু মতো বেদি আছে একটা, যেখানে খাওয়ানো হয়, খাওয়ানোর ব্যবস্থা আছে এখানে। কিন্তু সেদিনকে কেউ একজন ভান্ডারা দিয়েছিল, টিকিট কাটার কোনো ব্যবস্থা ছিল না। তারপরে এই যে রাধা বল্লভজি, আমরা এখানে বেশ খানিকক্ষণই বসেছিলাম। এখানে পুজো হচ্ছে। এখানে জগন্নাথ, বলরাম, সুভদ্রা মূর্তি রয়েছে। আর যে এখানেও মা লক্ষ্মী এখানেও ঠিক একই রকম বিক্রি করছেন কাপড় মেলে, সব আলু চাল সব দেওয়া হয়েছে। যেটা মা লক্ষ্মী, জগন্নাথ দেবজি। এখানে আমরা এই যে মন্দিরটি বাইরে থেকে দেখতে লাগছে, যেমন আমরা এখানে ভেবেছিলাম একটু, খুব ইচ্ছে ছিল, তখন অনেকটাই বেলা হয়ে গেছিল। সকালবেলা আমরা 7টা 8টা নাগাদ খেয়েছিলাম। ইচ্ছে ছিল এখানে একটু ভোগ খাবো, কিন্তু সেটা আমাদের আর কপালে জোটেনি, কারণ ওখানে যারা ভান্ডার দিয়েছিল 12টা 1টা হয়ে গেছিলো। ওদের নির্দিষ্ট কিছু লোকের জন্য তৈরি ছিল, তাই জন্যে আমরা আর এখানে পেলাম না। তখন আমরা আমাদের খুব ইচ্ছে ছিল যে আবার একটু ভোগ খাবো, তাই জন্য আমরা চলে গিয়েছিলাম আবার আমরা মাসির বাড়ি। ওখান থেকে আমরা ওখানে ভোগ পেয়েছিলাম, যেখানে খানিকক্ষণ রাধা বল্লভজি মন্দিরে বসেছিলাম। অনেকে বসেছিল, তখন পুজো হচ্ছে। তারপর আমরা আসলে অনেকটাই টাইম ছিল। তারপর আবার আমাদের ওখানে যেহেতু ভোগ আমাদের খাওয়া হয়নি, তাই জন্য আমরা আবার মাসির বাড়ি এলাম। ওখানে ভোগ দেওয়া হচ্ছিল। এই যে আমাদের সুলেখাদি, আমরা খিচুড়ি ভোগ দেওয়া হলো। সেই খিচুড়ি ভোগ খেয়ে ওখানে যে এই দুটো মাসির বাড়ি আর জগন্নাথ মন্দিরের মাঝে মেলা বসেছিল, সেই মেলাটা তখন যেহেতু দুপুরবেলা, আমরা তো মেলাটা একটু দেখলাম। মেলা প্রায় বেশিরভাগ দোকানই বন্ধ ছিল, 5টা না সময় খুলবে, কিন্তু অতক্ষণ আর বসবো না, বলে আবার রাত হয়ে যাবে আসতে। তাই আমরা মেলাটার ওই বন্ধ মেলায় আমরা একটু দর্শন করে জাস্ট এলাম। খুব বেশি বড় না, কিন্তু বেশিরভাগ দোকানই বন্ধ, তাই আমরা এখানে কিছুই সেরকম দেখতে পারিনি। তো যতটুকু পেরেছি ততটুকু দেখে
আমরা ট্রেনে করে উদ্দেশ্যে চলে আসি। এই যে মেলাটা আমরা চারপাশে ঘুরছি, বেশিরভাগ দোকানই বন্ধ। সন্ধ্যেবেলা পর্যন্ত ওয়েট করলে তো আমাদের হতো না। আমরা ওখানে একটা আমাদের যে মন্দিরের সামনে মাহেশের যে মাসির বাড়ি, সেখানে আমরা একটি বাঁশের মালা আমি সুলেখাদি দুজনেই কিনলাম। মানে একটু আলাদা টাইপের জিনিস, সাধারণ জিনিস তো দোকানে পাওয়া যায়, এটা একটু মশলাপাতির দোকান। এখানে একটা দুটো দোকান খোলা ছিল মেলাতেই, সেই দোকান। তারপর আমাদের দর্শন হয়ে গেল। এবার আমরা চলে এলাম স্টেশনে। এসে ট্রেন পেয়ে গেছি, ট্রেনে বসে আছি। ওই যে সুলেখাতে যে গলার মালাটা পড়েছে ওটাই ওখানে কিনেছিল। এই যে আমাদের বাঁশের মালা ওখান থেকে আমিও কিনেছি, আমি পরিনি, কিন্তু সুলেখাতে পড়েছে। এবং আমরা বেশ ভালোই তখন দর্শন করেছি সারাদিন। এবার আমরা ওখান থেকে আবার ট্রেনে করে চলে এলাম বালি। সেই বালি থেকেও তখন খানিকটা বিধ্বস্ত, সারাদিনের পরিশ্রম। এইবার এখান থেকে আবার আমরা বাসে করে আমরা ফিরবো বাড়িতে। এই বাসে করে নেমেছি, নেমে খানিকটা বিধ্বস্ত একদম হয়ে এবারে ঘরে ফিরে আসছি। ভালোই আমরা এবারে মাহেশের রথ দর্শন করলাম। তোমরা যদি কেউ যেতে চাও অবশ্যই সামনেবার মাহেশের জগন্নাথ দর্শন করে আসবে।